জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের শেষ দিন 11 জানুয়ারি। আপিল শুনানি ও নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। প্রার্থিতা প্রচারণা চালাতে পারবেন 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এ সময় প্রার্থী ও রাজনৈতিক দলকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভাষণে সিইসি বলেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি উদ্ধার করার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ। এই নির্বাচন জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ, তাই যে কোনোভাবে ভয়ভীতি ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। এছাড়া তফসিল ঘোষণা করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এর আগে জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যে কোনো বাধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, কলা ভবনের সামনে হয়ে টিএসসি চত্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাকে প্রতিটি মুহূর্তে সচেতন থেকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক
যে নির্বাচনী বিধি, সেই বিধি যথাযথ পালন করে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। নির্বাচন করতে হবে, কোনো ব্যবস্থা করা যেখানে একটি নির্বাচনে হস্তক্ষেপ না করে তার ব্যবস্থা করতে হবে। জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে সব দলকে, এমন রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ সন্ধ্যায় এই রায় দেন। এই রায়ের ফলে আরপিওর সংশোধিত অধ্যাদেশে এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়ে গেল। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি নিয়ে গেল 1 ডিসেম্বর 10 দিনের রুল জারি করেন হাইকোর্ট। রুলে বিএনপি জামায়াত সহ শীর্ষ সব রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন রিটটি করেন। রিটে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান স্থগিত চাওয়া হয়। সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান রেখে গত 3 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। দুপুর 2:30 থেকে এই শুনানিটি শুরু হয়েছে। এরপরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 3:30টার দিকে আমাদের সাবমিশন শুরু করেছি। আদালত ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন। শুনানি শেষ হওয়ার সাথে সাথেই আদালত বলেছেন তারা তাদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা পৌঁছেছেন এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার তাদের সম্মিলিত সিদ্ধান্তে এই রুলটি খারিজ করে দিয়েছেন। এবারের নির্বাচন সহজ হবে না, ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে রায় আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ৭১-এর বিরুদ্ধে কথা বলার অধ্যতা দেখায় তারা আরেকটি ফ্যাসিজম চাপিয়ে দেবার চেষ্টা করছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৫ম দিনের আয়োজনের বিজয়ের মাস উপলক্ষে বিএনপির 7 দিন ব্যাপী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৫ম দিনের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নেতাকর্মীদের বিএনপির মৌলিক পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ, যে নির্বাচনের জনগণের মন জয় করে বিজয়ী হতে হবে বিএনপিকে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে। দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার চিকিৎসা সংক্রান্ত এই তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড। বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। বাসায় অবস্থানকালে নভেম্বরের 23 তারিখে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়ায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনিতে তীব্র অবনতি দেখা দেয়। ফলে তাকে কেবিন থেকে সরিয়ে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যে বলা হয়, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি দেখা দেয় তাকে প্রথমে হাই ফ্লো নাজাল ক্যানোলা ও
বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছিল। তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। এছাড়াও খালেদা জিয়ার অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিসের চিকিৎসার পাশাপাশি শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও পাঙ্গাল সংক্রান্ত শনাক্ত হওয়ার দেওয়ার হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে তিনি অপমানিত বোধ করছেন বলে জানিয়েছেন সাক্ষাৎকারে। রয়টার্স বলছে, বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি। 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যাওয়ার পর রাষ্ট্রপতির অবস্থা গুরুত্ব পায় সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। তবে তিনি বিদায় নিতে আগ্রহী বলে জানায়। সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তাকে দায়িত্ব পালন করে যেতে হবে বলে উল্লেখ করেন সাক্ষাৎকারে। দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগের পর তাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গ্যাজেট প্রকাশ করে। সেই অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। ডক্টর আসিফ নজরুল একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আদিলুর রহমান খান একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, সংস্কারের আইনি কাঠামো করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। কতটুকু বাস্তবায়ন হবে তা নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া। যতটুকুন সম্ভব আমরা করে দিয়ে গিয়েছি। এইটুকুন এখন পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, ম্যান্ডেট নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে। তো গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল, আমরা যেগুলি প্রাধিকার মনে করেছিলাম, আমি মনে করি সেগুলো আমরা করেছি। সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হাত দিয়ে যেসব নিয়োগ ও প্রকল্প পাশ হয়েছে সেগুলোর স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত তৃণমূল এনসিপি। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয় থেকে মিছিল শুরু করে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হয়। দলের সদস্যরা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে বিকৃত করে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই একই কায়দায় জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করছে সাবেক দুই ছাত্র উপদেষ্টা সহ অন্যান্যরা। তারা দেশকে বিকিয়ে দেওয়ার রাজনীতিতে লিপ্ত হয়েছেন। দুই সাবেক ছাত্র উপদেষ্টা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন তারা। দুজন ছাত্র উপদেষ্টা জুলাইয়ের সেই প্রতিশ্রুতি তারা রাখেনি, জুলাইয়ের সাথে তারা গাদ্দারি করেছে এবং ব্যাপক আকারে তারা দুর্নীতি করেছে। যতগুলা নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, যত টেন্ডার হয়েছে, যত প্রজেক্ট হয়েছে, সবগুলার সুস্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি। এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যেই সরকারের অধীন ছিল সেই সরকারের অধীনেই নির্বাচন করবে, আবার ক্ষমতায় বসবে, এটা কখনো হইতে পারে না, এটা অনৈতিক। এদিকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবিতে হুঁশিয়ারি দিয়েছে যুব অধিকার পরিষদ।
সংগঠনের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে। নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখার আমরা সরকারকে আহ্বান করব এবং আমরা নির্বাচন কমিশনে আগামী বৃহস্পতিবার স্মারকলিপি দিব এবং 7 দিন পর যদি দুদক, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং তার আফিয়া সহ তার সংশ্লিষ্ট যাদের নামে দুর্নীতির বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য বিভিন্ন বিষয়ে এসেছে পেপার পত্রিকায়, মাহফুজ আলম সহ তাদের বিরুদ্ধে যদি সুষ্ঠু তদন্ত করা হয় আমরা 7 দিন পর দুদক কার্যালয় ঘেরা করব। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাটির 60 ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে উদ্ধারকারীরা বলছেন, নলকূপের গর্তের গভীরতা 150 থেকে 300 ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকতে পারে। পর্যবেক্ষণ শেষে 60 ফিট পর্যন্ত খোঁড়ার সিদ্ধান্ত নেন তারা। গতকাল বুধবার দুপুর 1টার দিকে তানোরের কোয়েলহাট পূর্ব পাড়ার গ্রামের মাঠ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজিদ। পরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। প্রায় 32 ঘন্টা পর উদ্ধার করা হলো তাকে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা 11টায় নগরের শহীদ হাদিস পার্কে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দলটি। সকাল থেকেই দোয়া মাহফিলকে কেন্দ্র করে হাদিস পার্ক এলাকায় আসতে শুরু করে বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টার পর থেকে শুরু হয় দোয়ার মূল কার্যক্রম। এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এই গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠানে খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে যে কোনো অযৌক্তিক আন্দোলন কঠোর হাতে মোকাবেলার বিষয়েও আলোচনা হয়েছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচনকে ঘিরে নতুন কোনো আইনের দিকে যাবে না সরকার। এছাড়া গত 16 মাসে 2000-এর মতো আন্দোলন হয়েছে, যার সব কটি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান প্রেস সচিব। হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের মোডে, নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোন ধরনের কোন এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোন ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ডিএমসিএল কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার কথাও জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবা বন্ধ রাখার পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা জানান, 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার 12 বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেয় এসব কর্মচারী নিয়ম মাফিক দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তারা।
প্রভাব খাটিয়ে রাজুকের প্লট ইস্টার্ন হাউজিংকে পাইয়ে দেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, ইস্টার্ন হাউজিংকে অবৈধভাবে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পেছনে টিউলিপ সিদ্দিকের প্রভাব প্রমাণিত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্লট পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি গুলশানের একটি ফ্ল্যাট নেন। তদন্তে এর সত্যতাও মিলেছে। এদিকে এস আলম গ্রুপের 5টি প্রতিষ্ঠান বিভিন্ন সময় জনতা ব্যাংক থেকে প্রায় 9,429 কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগে গ্রুপটির 163 জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হয় তাদের রাজুকের আইন উপদেষ্টা এবং কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে আমমুক্তা অনুমোদনপূর্বক এবং ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে দেন। এস আলম গ্রুপের 5টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে পৃথক পৃথক 5টা মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টাকার পরিমাণ হচ্ছে 9,428 কোটি 59,63,998.91 টাকা। আগামীর নির্বাচিত সরকার ও সকল অংশীজনকে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দিনটি ঐতিহাসিক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের স্থায়িত্ব বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, আজ থেকে বিচার বিভাগের সকল কাজ স্বাধীনভাবে পরিচালনা করার প্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে অনুষ্ঠানে উপস্থিত আইন উপদেষ্টা বলেন, আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আজকের দিন অবিস্মরণীয় হয়ে থাকবে। গেল 30 নভেম্বর অধ্যাদেশ জারির পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার দীর্ঘ 26 বছরের অপেক্ষার পরিসমাপ্তি ঘটল। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হলো। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। বর্তমান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ সাবেক ভিসি মাকসুদ কামালকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদের সহ অভিযুক্তদের বিরুদ্ধে জবানবন্দি দিতে এসে এই কথা জানান তিনি। সাদিক কায়েম বলেন, সে সময় শহীদুল্লাহ হল সহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে, যার নির্দেশের দাতা ছিলেন ভিসি মাকসুদ কামাল। সেনা সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সেনা সদস্যদের নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। সম্মেলনের শুরুতেই সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের
মাস্কেট্রি ফায়ারিং চলাকালে এই ঘটনা ঘটে। তবে চুয়াডাঙ্গা সদর থানার ওসি জানান, সকল নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই 2 দিন ব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছিল। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে তা তদন্ত করে দেখা হবে। গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটর সাইকেল যোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল 12তম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে 10 থেকে 11 ডিসেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা প্রযুক্তি, দুর্যোগ মোকাবেলায় শান্তি রক্ষা কার্যক্রম, যৌথ অনুশীলন, মহড়া ও কর্মশালা সহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 2012 সাল হতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং পাঠ্যপুস্তককে নিরাপদ সড়ক সংক্রান্ত অধ্যায় যুক্ত করা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমতে পারে, এমন মতামত উঠে আসলো নিরাপদ সড়কের দাবিতে বহুদলীয় আলোচনা সভায়। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত সভায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিআরটিএতে ঘুষ ছাড়া লাইসেন্স পেতে মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয়। সড়ক আইনের কার্যকারিতা না থাকায় ট্রাফিক আইন উপেক্ষা করে রাস্তায় হাজার হাজার অবৈধ যানবাহন চলছে বলেও অভিযোগ করেন বক্তারা। অনুষ্ঠানে নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সময়োপযোগী কার্যকর কমিশন গঠন সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। কি কারণে কাউন্টার ব্যতীত ব্যক্তিটা ভালো, ওই ব্যক্তি বন্ধ করতে সবার। নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় জেলার শিল্পপতি সহ বিভিন্ন পর্যায়ের কয়েকশো ব্যবসায়ী অংশ নেন। এ সময় বক্তারা সময় মতো নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানান। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের 10 ডিসেম্বর হতে 11 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়। বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 42তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর কর্মীটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল জানিয়েছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বলেন, 2024 সালের 5 আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রায় 2.5 কোটি গ্রাহক ও সাধারণ মানুষের আস্থার কারণে এটি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছে ভারতের পশ্চিমবঙ্গে। এ প্রক্রিয়ায় নারী ভোটারদের নাম যদি মুছে ফেলা হয় তাহলে রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে অনেক নারী ভোটারদের নাম মুছে ফেলার শঙ্কার এমন মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি। এর আগে 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। তালিকায় নাম না থাকলে আপিল করার সময় পাওয়া যাবে 2026 সালের 15 জানুয়ারি পর্যন্ত। আপিল ও অভিযোগের নিষ্পত্তি করার সময় বেঁধে দেওয়া হয়েছে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেন মোদি। জানান, আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি এগিয়ে নিতে একত্রে কাজ করবে ওয়াশিংটন ও নয়াদিল্লি। দুই নেতার আলোচনায় গুরুত্ব পায় বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষার মতো ইস্যুগুলো। এনডিটিভি জানায়, ফোনালাপে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়াতে যৌথ উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেন ট্রাম্প মোদি। কিন্তু এর দুদিন আগেও ভারত থেকে চাল আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এছাড়া আগস্টে রাশিয়া থেকে তেল কেনায় শাস্তিস্বরূপ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই অবনতি ঘটে দুদেশের বাণিজ্য সম্পর্কে। যদিও দ্বন্দ্ব ভুলে সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকবার ফোনালাপে যুক্ত হন ট্রাম্প মোদি। নির্বাচনকে সামনে রেখে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইন অঞ্চলের স্থানীয়দের ওপর চড়াও হচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। বুধবার রাতে একটি হাসপাতালে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 68 জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই হামলার মধ্য দিয়ে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও কিছু জানায়নি মিয়ানমারের জান্তা বাহিনী। গৃহযুদ্ধ থেকে পরিত্রাণের উপায় হিসেবে আগামী 28 ডিসেম্বর নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে সামরিক সরকার। কিন্তু নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন হতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আরাকান আর্মিরা। এমন পরিস্থিতিতে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলে বর্তমান হামলা জোরালো করেছে জান্তা বাহিনী। এবার খেলার প্রসঙ্গ। বিগ ব্যাশের আসন্ন আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এর মধ্যেও দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ। সবকিছু ঠিক থাকলে দলের প্রথম ম্যাচ মঙ্গলবারে সিডনি থান্ডারের বিপক্ষে দেশের এই খেলোয়াড়ের অভিষেক হতে পারে বেলেরিভ ওভালে। বিগ ব্যাশে হোবার্টের জার্সিতে খেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই লেগ স্পিনার। দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলবেন রিশাদ হোসেন। এর আগে 2013-14 আসরে অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। অ্যাডিলেইড স্ট্রাইকার্সে বদলি খেলোয়াড় হিসেবে 2 ম্যাচে মাঠে নামবে সাকিব। এর পরের মৌসুমে মেলবোর্ন রেনিগেটসের হয়ে 4 ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। আসন্ন মৌসুমে রিশাদ ছাড়াও হোবার্ট দলে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ডের রেহান আহমেদ এবং পেসার ক্রিস জর্দান। আসন্ন বিপিএলে ক্রিকেটার, কোচ ও ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ চলার সময় মোবাইল ফোন কিংবা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের প্রধান অ্যালেক্স মার্শাল। পাশাপাশি মাঠে ক্রিকেটারদের কাছ থেকে সিগন্যাল আদান প্রদান যাতে না করা যায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে। এদিকে অভিযুক্ত 9 জন ক্রিকেটারের নাম এবারের বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ভেবেই বলে জানিয়েছে বিসিবির আইনজীবী মাহিন রহমান। The players and the match officials and the coaches are protected during the match. They have to give away all their mobile phones. There can be no communication, no smart watches, nothing when they are in the PMOA. So from the moment they arrive at the ground, এটি একটি সাজা না, এটি একটি সেফটি মেজার যেটা বিপিএল এবং স্পেশালি 12th বিপিএল এর জন্য প্রয়োজন। These 9 players were not the only ones excluded. There are
অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। আজ সন্ধ্যা 7টার পর থেকে 2026 টি-20 বিশ্বকাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারতে অনুষ্ঠিত ম্যাচের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য 100 রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 136 টাকা। এদিকে বিশ্বকাপে শ্রীলঙ্কার 3 ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য 1000 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়ায় প্রায় 400 টাকা। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আছে সি গ্রুপে, যেখানে লিটন দাসের সঙ্গে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। 7, 9 ও 14 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম 3টি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেনে হবে। 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষ নেপাল। কলকাতায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এবং ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য 300 রুপি এবং মুম্বাইয়ে বাংলাদেশ ও নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 250 রুপি। তবে কলকাতায় বাংলাদেশ ইতালির ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন 100 রুপি। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে 20 ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপ। ফাইনাল 8 মার্চ। 20 দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে মোট 55 ম্যাচ। 20 লাখেরও বেশি টিকিট বিক্রি হওয়ার আশা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। দু 2026 বিশ্বকাপের আগে মার্চের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং জাপানের বিপক্ষে ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে। এর আগে খেলোয়াড়দের পরখ করে দেখতে মার্চেই শেষবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ইংল্যান্ড। 27 মার্চ উরুগুয়ে ও এর 3 দিন পর জাপানের বিপক্ষে খেলবে থমাস টুখেলের দল। দুটি ম্যাচই নিজেদের ঘরের মাঠে খেলবেন বেলিংহ্যাম হেরিকেন্সরা। বিশ্বকাপের ড্রয়ে এল গ্রুপে পড়েছে ইংল্যান্ড, যেখানে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে খেলবে এবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন ধরেই মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের বিভিন্ন ক্লাব, তবে লিভারপুল ছেড়ে অন্য কোথাও যেতে চাননি তিনি। সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে গুঞ্জন এবার সৌদি লিগে দেখা যেতে পারে তাকে। এর আগে সৌদি প্রো লিগের একটি দলের কাছ থেকে পাওয়া 8,000 কোটি টাকা আয়ের সুযোগ পেয়েও প্রস্তাব গ্রহণ করেননি সালাহ। এর বদলে চলতি বছরের এপ্রিলে লিভারপুলের সঙ্গে 2027 সালের এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করেন। ফলে অলরেডি শিবির ছেড়ে সালাহকে অন্য কোথাও দেখার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তবে বিগত কয়েকদিনে সালাহ লিভারপুল দ্বন্দ্বের পর পুনরায় তাকে পেতে আগ্রহী সৌদি দলগুলো। বাজে ফর্মের ফলে টানা 3 ম্যাচ দলের প্রথম একাদশের সুযোগ না পাওয়ার পরেই জানুয়ারিতে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন মিশরীয় তারকা। ফলে অলরেডি শিবিরে সালাহকে সামনে খুব বেশি দিন দেখা যাবে না, এমন সম্ভাবনাই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।